ইরান যুদ্ধের ১০০তম দিন আজ। দুপক্ষের শান্তি আলোচনায় এখনো বিভাজন। পারস্পরিক অবিশ্বাসের কারণে মধ্যপ্রাচ্যে চলছে সংঘর্ষ। জাপানে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। গত ৫ বছরে জনসংখ্যা কমেছে প্রায় ৩১ লাখ। চীনকে মোকাবেলায় গ্রেট নিকোবরকে হরমুজ প্রণালী হিসেবে গড়ে তুলতে চায় ভারত। মেগা উন্নয়ন প্রকল্প নিয়ে বিতর্ক। এবং সীমান্তে পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে রাত জেগে বিশেষ পাহারা দিচ্ছে গ্রামবাসীরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। ইরান যুদ্ধের ১০০তম দিন আজ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চললেও পারস্পরিক অবিশ্বাসের কারণে মধ্যপ্রাচ্যে আবারও সীমিত সংঘর্ষ শুরু হয়েছে। এর মধ্যে একটি অস্থায়ী চুক্তির নতুন প্রস্তাব নিয়ে ইরান সফর করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। অন্যদিকে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘন্টার মাঝেই লেবাননের উচ্চপদস্থ ৩ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ১০০তম দিনে প্রবেশ করেছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ করতে চাইলেও ৩ মাসের বেশি সময়ও স্থায়ী শান্তির দেখা পায়নি মধ্যপ্রাচ্য। গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হলেও উপসাগরীয় অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। মার্কিন সেন্টকম জানিয়েছে শনিবারও হরমুজ প্রণালীতে ২টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তারা। পাশাপাশি হরমুজে ইরানের অবরোধ এখনো বহাল আছে। যদিও ট্রাম্প বারবার দাবি করছেন উভয় পক্ষ সমঝোতার কাছাকাছি রয়েছে, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হয়নি। এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের জোর লড়াই চলছে। ওয়াশিংটনে ২ দেশের সমঝোতা চুক্তির একদিন পরই ব্রিগেডিয়ার জেনারেল সহ ৩ লেবানিজ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছে ২ ইসরায়েলি সেনা। সংঘাত থামাতে আবারও তোড়জোড় শুরু করেছে পাকিস্তান। শনিবার ইসলামাবাদের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধবন্ধের আহ্বান জানান তিনি। সামিউল শিহাব, RTV। ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহার নিয়ে নতুন পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রস্তাব অনুযায়ী ভবিষ্যতে ইরানের হামলায় উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ দিতে তেহরানের জব্দ অর্থ ব্যবহার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। ইরান অবশ্য দাবি করছে যুক্তরাষ্ট্রে জব্দ থাকা প্রায় $২৪ বিলিয়ন সম্পদ তাদের ফেরত দিতে হবে এবং এটি শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ শর্ত। তবে দুই দেশের মধ্যে পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে আলোচনায় অগ্রগতি থমকে আছে বলে বিশ্লেষকরা মনে করছেন। জাপানে জন্মহার আবারও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২০২৫ সালে দেশটিতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল মাত্র ৬,৭১,০০০-এর কিছু বেশি, যা ইতিহাসের সর্বনিম্ন। একই সঙ্গে গত ৫ বছরে জাপানের জনসংখ্যা কমেছে প্রায় ৩১ লাখ। বিশেষজ্ঞদের মতে উচ্চ জীবনযাত্রার ব্যয়, অনিশ্চিত চাকরি এবং সন্তান লালন পালনের বাড়তি চাপ তরুণদের পরিবার গঠনে নিরুৎসাহিত করছে। এর ফলে দেশটি দ্রুত প্রবীণ সমাজে পরিণত হচ্ছে। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় অর্থনীতি, পেনশন ও স্বাস্থ্যসেবা খাতেও চাপ বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার ভাতা বৃদ্ধি, কর্মক্ষেত্রের সংস্কার এবং প্রযুক্তি নির্ভর সমাধানের উপর জোর দিচ্ছে। বিদেশি শ্রমিক নিয়োগে নতুন কড়াকড়ি আরোপ করেছে হাঙ্গেরি। আগামী ১২ জুন থেকে ফিলিপাইন, জর্জিয়া ও আর্মেনিয়ার নাগরিকদের জন্য নতুন ওয়ার্ক ভিসা ইস্যু বন্ধ করা হবে। সরকার বলছে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান ও মজুরি সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। তবে ইতোমধ্যে হাঙ্গেরিতে থাকা কর্মীরা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। অন্যদিকে কয়েকটি বড় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সতর্ক করেছে, বিদেশি শ্রমিকের প্রবেশ সীমিত করা হলে তা উৎপাদন খাত ও সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। লেবাননের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রোটলভ হাইকাল রাষ্ট্রীয় সফরে পাকিস্তান যাচ্ছেন।
পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের আমন্ত্রণে শনিবার তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেন। এই সফর এমন সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। পাকিস্তান একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এই সফর আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে চলমান একটি সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী নিহত হয়েছেন। সেনা সূত্র জানায় তিনি একটি সরু পাহাড়ি রিজ লাইনে সার্চ পার্টির নেতৃত্ব দিচ্ছিলেন, যেখানে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চলছিল। দায়িত্ব পালনের সময় হঠাৎ পা পিছলে তিনি গভীর খাদে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানায়, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি এলাকায় অপারেশনাল দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করে এবং তাকে দেশের জন্য আত্মত্যাগকারী কর্মকর্তা হিসেবে শ্রদ্ধা জানায়। ভার্চুয়াল জগতে ব্যঙ্গাত্মক সূচনার পর এবার ভারতের রাজপথে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির মান মন্দির যন্তর মন্তরে অংশ নিয়েছে হাজারো বিক্ষোভকারী, যেখানে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আসা দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিক্ষোভকে ঘিরে বাড়তি সতর্ক অবস্থানে দিল্লি পুলিশ। বিস্তারিত আব্দুল মালেকের রিপোর্টে। ভারতে ভার্চুয়াল আন্দোলন ককরোচ জনতা পার্টি এবার আক্ষরিক অর্থেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জন্য চিন্তার কারণ হতে চলেছে। শনিবার দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে দিল্লি পৌঁছানোর পর শুরু হয় এই বিশাল বিক্ষোভ কর্মসূচি। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক বিভিন্ন কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা হয় এই বিক্ষোভ। এর আগে সকাল ৮টায় দিল্লি বিমানবন্দরে পৌঁছেছেন অভিজিৎ দীপকে। সেখান থেকে সরাসরি পার্লামেন্ট স্ট্রিট থানায় যান বিক্ষোভের অনুমতি নিতে। অনুমতি পেয়ে যোগ দেন বিক্ষোভে। তবে এখন পর্যন্ত আন্দোলনটিকে শান্তিপূর্ণ রাখার ঘোষণা করেছে দলটির প্রতিষ্ঠাতা। আমি যখন যুক্তরাষ্ট্রে যাচ্ছিলাম তখন আমার মা যতটা না কান্না করেছে তার থেকে বেশি কান্না করেছে আমার ফিরে আসার খবরে। তারা ভয় পাচ্ছে যে আমি ফেরত আসলে আমাকে জেলে ঢোকানো হবে। এটা শুধু আমার মায়ের ভয় নয়, প্রতিটি মা এমন ভয় পায় যে সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে জেলে যেতে হবে। আমরা এমন ভয়ে আর বাঁচতে চাই না। দেশটির রাজধানী দিল্লির ঐতিহাসিক প্রতিবাদী কেন্দ্র যন্তর মন্তরে প্রথমবারের মতো সমবেত হয় দলটির শত শত সমর্থকও। আপনারা জানেন, সব ধরনের পরীক্ষা ও সরকারি চাকরি নিয়োগ পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। তাই আমরা এখানে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানাতে এসেছি। আমি এই দলটির সঠিক এজেন্ডা জানি না, কিন্তু তারা স্বল্পমেয়াদী যেসব দাবি করছে আমরা সেগুলোকে সমর্থন করি। আন্দোলনে এরই মধ্যে যোগ দিয়েছে খ্যাতনামা সমাজকর্মী সোনাম ওয়াংচু, অভিনেতা প্রকাশ রাজের মতো ব্যক্তিরা। এমনকি শুধু দিল্লিতেই নয়, দেশটির বিভিন্ন রাজ্যের পাশাপাশি অনলাইনেও চলছে মিমি, পলিটিক্যাল স্যাটায়ার সহ নানা অভিনব প্রতিবাদ। এর আগে গত মাসে দেশটির প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করার পরই অনলাইনে ককরোচ জনতা পার্টি নামে ব্যঙ্গাত্মক দল খোলা হয়। বর্তমানে যার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা 2,20,00,000-এর বেশি। আব্দুল মালেক, RTV। গ্রেট নিকোবরকে ঘিরে ভারতের এই মেগা প্রকল্প এখন শুধু উন্নয়ন নয়, ভূ রাজনীতিরও বড় আলোচনার বিষয়। মালাক্কা প্রণালীর কাছে অবস্থানের কারণে দ্বীপটিকে ভবিষ্যতের কৌশলগত ঘাঁটি হিসেবে দেখছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে এটি চীনের সামুদ্রিক প্রভাব মোকাবেলায় ভারতের সক্ষমতা বাড়াতে পারে। বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে অবস্থিত গ্রেট নিকোবর দ্বীপ মালাক্কা প্রণালীর পশ্চিম প্রবেশমুখের কাছে অবস্থানের কারণে দ্বীপটির কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে। দ্বীপটিকে অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হিসাবে গড়ে তুলতে প্রায় $11 বিলিয়ন একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে মোদী সরকার। এর আওতায় নির্মাণ করা হবে গভীর সমুদ্র বন্দর, বেসামরিক সামরিক বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, পর্যটন অবকাঠামো এবং নতুন জনপদ।
বিশ্বের 1/3 সামুদ্রিক বাণিজ্য ও বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয় মালাক্কা প্রণালী দিয়ে। বিশেষ করে চীনের অপরিশোধিত তেল আমদানির প্রায় 80% ও বৈদেশিক বাণিজ্যের বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারত সমুদ্রপথে নজরদারি সক্ষমতা বাড়াতে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করতে চায়। কেউ কেউ একে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলেও মনে করছেন। সম্প্রতি ভারত সরকারও প্রকল্পটিকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের উদ্যোগ হিসাবে বর্ণনা করেছে। তাদের দাবি, এই আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের উপস্থিতি আরও শক্তিশালী করবে। তবে প্রকল্পটি ঘিরে তীব্র বিতর্ক রয়েছে। পরিবেশবিদদের আশঙ্কা, এর জন্য প্রায় 9,64,000 গাছ কাটা হবে। ক্ষতিগ্রস্ত হবে দ্বীপটির সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং আদিবাসী সম্পেন ও নিকোবরী জনগোষ্ঠীর আবাসস্থল। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রকল্পটিকে দেশের প্রাকৃতিক ও আদিবাসী ঐতিহ্যের বিরুদ্ধে বড় ধরনের অপরাধ বলে মন্তব্য করেছেন। সমালোচকদের অভিযোগ, উন্নয়নের নামে একটি ভঙ্গুর পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতের দাবি, গ্রেট নিকোবর প্রকল্প অর্থনীতি ও নিরাপত্তা দুই ক্ষেত্রেই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে সমালোচকদের প্রশ্ন, এই কৌশলগত স্বপ্ন বাস্তবায়নের মূল্য শেষ পর্যন্ত কতটা চোকাতে হবে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীকে। অঙ্কুর মণ্ডল, RTV। বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান ধনকুবের রবিন খুদা ভারতে প্রায় 4 লাখ কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন। এ উপলক্ষে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। রবিন খুদার প্রতিষ্ঠিত ডাটা সেন্টার কোম্পানি এয়ার ট্রাঙ্ক 2030 সালের মধ্যে ভারত জুড়ে 5 গিগাওয়াট সক্ষমতার ডাটা সেন্টার গড়ে তুলবে। এর সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়ন হবে মহারাষ্ট্রে। রবিন খুদা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং দ্রুত ডিজিটাল সম্প্রসারণের কারণে ভারত এখন বিশ্বের সবচেয়ে বড় সম্ভাবনাময় বাজারগুলোর একটি। এই বিনিয়োগের মাধ্যমে ভারতের প্রযুক্তি খাত, কর্মসংস্থান এবং ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ভারত থেকে পশ্চিম ঠেকাতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে টহল বাড়িয়েছে বিজেপি। দিনাজপুরের হিলি সীমান্তের টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। স্থানীয় গ্রামবাসী ও গ্রাম পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাত দিন যৌথভাবে সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। কঠোর অবস্থানের কারণে গত 1 মাসে সিলেট সীমান্ত দিয়ে পুশিনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি বিজেপির। পঞ্চগড়ে পুশিন সহ ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় রাত জেগে বিশেষ পাহারা চলছে। এবার বিজেপির সাথে যোগ দিয়েছে গ্রামবাসী ও গ্রাম পুলিশরা। এই কার্যক্রমে এখন পর্যন্ত সীমান্তে 135 কিলোমিটার এলাকা সুরক্ষিত আছে বলে জানায় বিজেপি। দেশে ফিরল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2 বাংলাদেশের মরদেহ। রাত 2:30টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মরদেহ দুটি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ মরদেহ গ্রহণ করে তা নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ সময় নিহত পরিবার দুটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। গত 11 মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ভয়াবহ ইসরায়েলি হামলায় নিহত হন সাতক্ষীরার প্রবাসী শ্রমিক শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। লেবাননে ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত নিহত 10 বাংলাদেশের মধ্যে দেশে ফিরেছে 7 জনের মরদেহ। এই যুদ্ধে আমরা এখন পর্যন্ত 10 জনকে হারিয়েছি। আমরা 7 জনের মৃতদেহ আমরা বাংলাদেশে আনতে পেরেছি। যে আমাদের সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা আমাদের করার প্রয়োজন হয় সে সকল সহযোগিতা আমরা করব। এই দুটো পরিবারের পাশে আমরা আছি। যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে গিয়ে বড় ধরনের জটিলতায় পড়েছে ইরাক ফুটবল দল। ভিসা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে বিমানবন্দরে প্রায় 7 ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় স্ট্রাইকার আয়মান হুসেইনকে এবং ফটোগ্রাফার তালাল সালাহকে 10 ঘন্টা আটকে রেখে জেরা করা হয়। পরবর্তীতে আয়মানকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও ফটোগ্রাফারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী আবেদন করেও ভিসা পাননি ইরান দলের 14 কর্মকর্তা ও স্টাফ। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।